আজকে এই স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন আমার মনে হয় তিনি কত পপুলার ছিলেন এই আইন অঙ্গনে এই উপস্থিতি তার প্রমাণ। যেটা আমার মহাসচিব বলছিলেন যে এত কাগজপত্র কিসের, আমি বললাম যে এই কাগজপত্র আমাকে প্রদান করা হয়েছে, কারণ আমরা স্বাধীনতার পরে এই কনস্টিটিউশন গ্রহণ করার পরে আর্টিকেল 22 আমরা কোনো গভর্নমেন্ট এনশিওর করিনি, যেটা আপনারা জানেন। আপনাদের সামনে আইনের কথা বলা অবশ্য আমার দৃষ্টতা। অর্গানস অফ দি স্টেট সামহাও নিজেকে সেই জন্য সৌভাগ্যবান মনে করি। এনিওয়ে, দি স্টেট শ্যাল এনশিওর দি ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারি, অর্থাৎ শ্যাল এনশিওর দি সেপারেশন অফ দি জুডিশিয়ারি ফ্রম দি এক্সিকিউটিভ অর্গানস অফ দি স্টেট। এটা আপনারা সবাই জানেন আর্টিকেল 22। কিন্তু আজকে স্বাধীনতার 53-54 বছর পরে আমরা কি সেটা পেরেছি? পারিনি। এটা কোনো একক সরকারের উপরে আপনারা দায় চাপালে হবে না, এটা একটা আমাদের কালেকটিভ ফেইলিওর বলতে হবে। কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সম্পর্কে আমরা আজকে কথা বলছি, সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে হবে এবং কখন হবে, কি কি আইন এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিভাবে করলে হবে, সেই সম্পর্কে আমাদের চিন্তা করার এখনই সময়। কারণ আমরা দেখতে পাচ্ছি যদি জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স যেটা হয়েছে সেটা হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থায় এখনো পর্যন্ত অবজারভেশন যেটা আমাদের দেখার সুযোগ হয়নি, সেই অবস্থায় যদি আমরা সেই প্রসিজিওরে যাই সেটা কোয়েশ্চেন হবে। আর তাছাড়া অর্ডিন্যান্সটা পড়ে দেখেছি, তার বোধহয় 3, 5, 6 এবং 9 প্রবাবলি, আমার যদি ভুল না হয়, সেই অর্ডিন্যান্সের এই ধারাগুলো চ্যালেঞ্জড হয়েছে এবং সেই কথাগুলো যুক্তিগুলো খুবই যুক্তিসঙ্গত। কারণ আর্টিকেল 95(2)তে যেই এখতিয়ারটা দেয়া হয়েছে সেটা আইন প্রণয়নের মাধ্যমে যদি কারো যোগ্যতা ঘোষণা না করা হয়, সেরকম যুক্তি যে তাদেরকে জাজ হিসাবে নিয়োগ করার বিধান থাকবে। তার উপরের দুইটা আপনারা জানেন, একটা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে 10 বছরের অভিজ্ঞতা, তারপর একটা হচ্ছে জুডিশিয়ারিতে বিচার কর্ম বিভাগে তার 10 বছরের অভিজ্ঞতা। এখানে কোথাও বলা হয় নাই যে এইজটা দক্ষতার মাপকাঠি হিসেবে করা হবে। সর্ববয়োজ্যেষ্ঠ কোনো আইনজীবী সেই জন্য কনসিডার নাও হতে পারেন, কিন্তু কথা হচ্ছে কোথাও বয়সটাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় কিনা অন্যান্য আইন এবং অন্যান্য দেশে আমার জানা নেই। আরও বিষয়ে কথা বলা যায় যে চিফ জাস্টিসকে এইড করার জন্য কোনো কমিশন অথবা কোনো কাউন্সিল করার কোনো বিধান কি ওখানে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। তো এগুলো অবশ্যই আমাদেরকে ভেবে দেখতে হবে। এটা আর্টিকেল 95 অনুসারে এটা প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস জাজেস নিয়োগ করতে পারে, ফুল জাজ। আর আর্টিকেল 98 অনুসারে এখানে প্রেসিডেন্টের কনসালটেশনের কোনো বিধান রাখা হয়। এটা প্রেসিডেন্ট ইন্ডিপেন্ডেন্ট to appoint the additional judges for the time being to the High Court Division and also to the Appellate Division for temporary period. এটা পরে কনফার্ম হবে কিনা সেটা পরের বিধানে দেখা যায়। এখন আমার কথা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কনস্টিটিউশনের ইন্টারপ্রিটার হিসেবে, রক্ষক হিসেবে, গার্ডিয়ান হিসেবে সুপ্রিম কোর্টের, তিনি অবশ্যই খেয়াল করবেন যাতে কনস্টিটিউশন ভায়োলেশন না হয় এবং সব কিছু যেন কনস্টিটিউশনালিটি থাকে এবং যেন লিগ্যালিটি থাকে। আমরা এটাও এনশিওর করতে চাই। তবে আমাদের কমিটমেন্ট, আমাদের বিএনপির পক্ষ থেকে 31 দফা প্রণয়নের সময়, যেটা লেখার সময় আমিও এটা একজন প্রধান ভূমিকায় ছিলাম, আমার মনে আছে, আমরা আর্টিকেল 116 অনুসারে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা চিফ জাস্টিসের হাতে রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখানে ইন কনসালটেশন উইথ দি প্রেসিডেন্ট এই কথাগুলো আমরা ডিলিট করে দেওয়ার পক্ষে। তবে সেটার যথেষ্ট প্রক্রিয়াটা আমার মনে হয় জুডিশিয়ারির মাধ্যমে শুধু এককভাবে হলে হবে না, এটা পার্লামেন্টেও রেটিফিকেশন লাগবে এবং অ্যামেন্ডমেন্টের জন্য পরবর্তী পার্লামেন্টেও সেটা বিবেচনা করতে হবে। যদিও আমি জানি এই বিষয়ে একটা কেস রিট পেন্ডিং আছে, এখনও এটা হিয়ারিংয়ের অপেক্ষায় আছে। আমার এখানে বক্তব্য হলো, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আপনারা করবেন
সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করবেন, কিন্তু কাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আপনারা এটা করবেন? আমার কাছে তালিকা আছে যে যারা রাতে কোর্ট বসিয়ে বিরোধী দলীয় রাজনীতিক, এখানে আমিও আছি, আমার মহাসচিব আছে, আমরাও ওখানে সাজাপ্রাপ্ত, আমি বিদেশ থেকেও মাপ পাই নাই, সাজা ওখানেও দিয়ে দিয়েছে। যারা রাতে কোর্ট বসিয়ে প্রায় 2036 জনকে সাজা দেওয়া হলো 2024-এর 7 জানুয়ারির ভুয়া ইলেকশন, ডামি ইলেকশনের আগে। তাদের মামলার সংখ্যা ছিল 149 এবং বিচারকের সংখ্যা আমি বলি, এখানে আমার কাছে কাগজ আছে 36 জন। তাদের সেই কাগজগুলো আমি সাংবাদিক ভাইদের জন্য এখানে কিছু ফটোকপি রেখে যাব, ইউ ক্যান শেয়ার। এখানে ব্যারিস্টার কায়সার কামালকে আমি অনুরোধ করছি, এখানে 2-3টা কপি আছে আপনার জন্য। তো তাদের স্বাধীনতা নিশ্চিত হলে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আপনারা এখনও কিছু করেন নাই, পরে কি কিছু করতে পারবেন? আপনি আদার ব্রাঞ্চেসের কথা বলেন, পুলিশ ডিপার্টমেন্ট এবং ব্যুরোক্রেসি অন্যান্য বিভাগে কিছু লোকের চাকরি তো গিয়েছে, কিছু লোক রিটায়ার করেছে, কিছু লোককে বাদ দেওয়া হয়েছে, কিছু লোককে প্রসিডিউরে নিয়ে আসা হয়েছে। এখন তাদেরকে আমার মনে হয় দে মাস্ট বি ব্রট টু দি জাস্টিস। যারা শুধুমাত্র রিটায়ার হয়ে মওকুফ পাবেন তা হবে না। তারা ফ্যাসিস্টের দূষর ছিল, ফ্যাসিবাদের আয়ু দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্নভাবে সহায়তা করেছে। তো তারা যদি শুধুমাত্র রিটায়ার্ড হয়ে যায়, শোকসভা হিসেবে তালি না দিলে ভালো, রিটায়ার্ড হয়ে যায় এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে প্রাপ্ত সম্পত্তি এনজয় করতে থাকে, তাহলে এটাও কিন্তু জাস্টিস এনশিওর করা হলো না। আমি কারো নাম নিলে হয়তো আবার কন্টেম্পট অফ কোর্ট করতে পারে, করলে করুক, আমাদের তো আর সাজার কোনো কমতি নেই। আমি আপনাদেরকে আরেকটা তালিকা বলতে পারি, যেখানে বিকাশ কুমার সাহা সহ 168 জন অধস্তন আদালতের বিচারক এবং ল মিনিস্ট্রিতে যারা চাকরি করেছে এই বিরোধী দলকে দমন করার জন্য বিভিন্নভাবে, তাদের একটা তালিকা আছে 168 জনের। সেই তালিকাটা আমার কাছে আছে, আমি আপনাদের দিতে চাই না, আপনারা কষ্ট করে জোগাড় করবেন, কারণ এখানে অনেক কিছু লেখা আছে। আর হাইকোর্ট ডিভিশনের কথা যদি বলি, তাহলে যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে 30 জনের মতো ফ্যাসিস্টদের দূষর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের লোয়ার আদালতের সাজা 10 বছর করেছে, তারা তো এখনো আছে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না, সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে এন্ডোর্স করেছে, তারা এখনো আছে। আমি নাম বলবো না, আপনারা সবাই সবাইকে চেনেন, কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন যে রিট বেঞ্চ দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তারা ওখান থেকে কি ভার্ডিক্ট দিচ্ছে। আমি আমার এলাকার একটা যুবলীগের সভাপতি, উপজেলার চেয়ারম্যান ছিল, কোনোভাবে সে প্রখ্যাত চোর ছিল এবং তারা উপজেলা চেয়ারম্যান হয়েছে। সে অ্যাবডাকশন সহ একটা মার্ডার চার্জে 164-এ অভিযুক্ত হয়ে তার বাড়ি থেকে সেই লাশ উদ্ধার করা হয়েছে। এখান থেকে তো বেল পেয়েছে 2 মাসের মাথায়। তারা কারা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে, কারণ আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য। তো শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করবো, অবশ্যই করতে হবে, এবং দিস ইজ দ্য চান্স। এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর না করতে পারি, আর কখনো হবে না। কিন্তু তার আগে ফ্যাসিস্টদের দূষর সেই 30-32 জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে, তারা যেন সেই ইন্ডিপেন্ডেন্সের সুবিধাটা না পায়। আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রভিশনটা জানেন, আর্টিকেল 96, এবং সেই আর্টিকেল 96 আরও অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা পদাধিকারী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, যেমন ইলেকশন কমিশন আছে, অ্যান্টি করাপশন কমিশন আছে, তাদের হয়। শুধুমাত্র একটা লাইন লেখা আছে যে তারাও একই প্রক্রিয়া অপসারিত হবে, যেই প্রক্রিয়ায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদেরকে অপসারণ করা যায়। দিস ইজ নট মাচ। আমি প্রপোজ করছি এর অনুবলে আইন প্রণয়ন করতে হবে, সেটা অবশ্য
আমরা সংস্কার কমিশনের রিপোর্টে আমাদের পক্ষ থেকে বলেছি। সেই আইনের প্রেক্ষিতে তার অসদাচরণের জন্য, তার দুর্নীতির জন্য, অন্যান্য ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য তাকে যেন জাস্টিসে আনা হয়, তাকে যেন বিচারিক প্রক্রিয়ায় আনা হয়, সেই ব্যবস্থা রাখতে হবে। তো তাহলেই পরেই হায়ার জুডিশিয়ারি বলেন, অধস্তন আদালত বলতে একটু খারাপ শোনায়, এখন স্থানীয় আদালত বলা হচ্ছে বা লোয়ার জুডিশিয়ারি, যাই হোক, তাদেরকেও সেই অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। আপনারা যদি মাত্র মনে করেন যে বিবেকের কাছে জবাবদিহি করবেন, সেই ভাষা পরিত্যাগ করতে হবে। সব অঙ্গেরই অ্যাকাউন্টেবিলিটি থাকবে, লেজিসলেটরদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, অন্যান্য অঙ্গের এক্সিকিউটিভদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ব্যুরোক্রেটদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জুডিশিয়ারিকেও কোথাও না কোথাও অ্যাকাউন্টেবল হতে হবে। কারণ শুধুমাত্র জুডিশিয়ারি যেভাবে পাওয়ার এক্সারসাইজ করছে, আমি এখানে প্রিডিকশন করতে চাই না একসময় সেই পাওয়ার এক্সারসাইজ বিগত সময়ে যেভাবে হয়েছে, তারা যদি এভাবে মওকুফ পেয়ে যায়, আগামী সময়ে যে অভ্যুত্থানটা হবে সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। সুতরাং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার আগে অবশ্যই ফেসিবাদের দোসররা যারা বিভিন্ন জায়গায় অধস্তন এবং উপরের আদালতে বসে আছেন, তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না। কারণ তাতে করে তারা বরং খুশি হবে যে তারা তাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি তারা ভোগ করতে পারবে। আমরা দেখছি এখানে আইন অঙ্গনে একটা কথা প্রায় আসলে শুনি যে শপথবদ্ধ রাজনীতিক নামে কিছু কিছু বিচারক এখানে ছিলেন, হ্যাঁ, এবং সেই জন্য কন্টেম্প করা হয়েছে। কিন্তু ছিল, আমি নাম নিতে চাই না, সম্ভবত এনায়েতুর রহিম ছিল, হ্যাঁ, আমি তাদেরকে জাস্টিস বলতে চাই না, দে আর ইনজাস্টিস। অ্যান্ড ইনজাস্টিস খায়রুল হকের মতো তারা বাঞ্চ অফ ইনজাস্টিস এখানে ছিল। তারা তাদেরকে বিচার কি শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে পরিচয় দিতে খুশি হতেন। তারা তো এই জুডিশিয়ারিটাকে কলুষিত করেছে, তারা এই জুডিশিয়ারিটাকে নষ্ট করেছে। এইটা একটা সুযোগ আছে। আমি মাননীয় চিফ জাস্টিসকে অনুরোধ করব, আপনি তাদেরকে ক্লিন করুন, এটা আপনার দায়িত্ব, আমরা আপনাদেরকে সমর্থন করব। কিন্তু আপনি কিভাবে করবেন জানি না। আপনার চারপাশে কিছু লোক বসে আছে, আমি এখানে যদি নাম ধরেই বলি, হোক কন্টেম্প্ট, মিস্টার তারেক মোয়াজ্জেম নামে একজন স্পেশাল অফিসার আছে চিফ জাস্টিসের অফিসে, এডিশনাল চিফ জাস্টিসের মতো, ডিবি হারুনের তলোয়ার সহ ফেসবুকে দিয়েছে, যেটা নাকি ওবায়দুল হাসান সাহেবকে প্রেজেন্ট করেছিল। এগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো তারা তো এখন চিফ জাস্টিসের আশেপাশে আছে, যারা লোয়ার জুডিশিয়ারি ট্রান্সফার পোস্টিং ইত্যাদি করছে। আরেকজনের নাম আমি এখানে, আরও 4-5 জনের নাম আছে। যেমন মনে করেন আরেকটা আছে মিস্টার আতিকুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার বোধহয় এখন অ্যাডমিন হাইকোর্ট ডিভিশনের। এটা বই লিখে শেখ মুজিবুর রহমানকে কি যেন উৎসর্গ করেছে ইত্যাদি, উনিও ওনাদের চারপাশে আছে। যারা রাতের কোর্টে আরও 3-4 জন আছে, আমি কাগজগুলো রেখে যেতে পারি, সাংবাদিক বাইরে নিতে পারেন, কারণ এনারা তো সবাই লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করেন। আবার কেউ নারাজ হয় সেজন্য হয়তো ওনারা বলতে চায় না, কিন্তু আমরা তো পলিটিশিয়ান, উই আর অ্যাট লিবার্টি টু স্পিক এনিথিং আন্ডার দি সান ফর দ্য ইন্টারেস্ট অফ দি কান্ট্রি অ্যান্ড ফর দ্য ইন্টারেস্ট অফ দি পিপল, বিকজ ওই ইনজাস্টিস খায়রুল হককে বলে গেছে যে সেফটি অফ দি কান্ট্রি অ্যান্ড সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল। সেই হিসাবে বলে গেলাম আর কি, ক্ষমা করবেন। এনিওয়ে, সেই কাগজগুলো আমি আপনাদেরকে সবগুলো না দিলেও কিছু কিছু কাগজ দিতে পারি। আমি মনে হয় জুডিশিয়ারির পক্ষে কথা বলতে গিয়ে কারো কারো বিপক্ষে যদি কিছু বলি, এবং সেই জন্য যদি আমার বিরুদ্ধে কোনো কন্টেম্প্ট অফ কোর্ট হয়, আপনারা সিনিয়র লয়াররা দয়া করে সেটা একটু দেখবেন আর কি। আমি আর বিশেষ কিছু বললাম না। আমরা রাষ্ট্র সংস্কারের জন্য, আমার কাগজগুলো দিই, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 31 দফা প্রণয়নের সময় প্রথম লাইনটাই সেটা লিখেছি। তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি, এবং তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। সেই জন্যই আজকে আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে, ভেরি ডেসপারেটলি বলতে হচ্ছে। এবং এই সুযোগে যেন কোনো রাষ্ট্রের অঙ্গ
এটা মনে না করে যে আপনারা অ্যাকাউন্টেবিলিটি লেস, সেটা যেন মনে না করেন। সবাইকে এই রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষমতা কমানোর মধ্য দিয়ে যেমন রাষ্ট্রে ভারসাম্য নিশ্চিত হবে না, শুধুমাত্র নিশ্চিত হবে যে একটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট যদি আমরা এনশিওর করতে পারি। ইট ইজ অলসো এসেন্স অফ দি সেপারেশন অফ পাওয়ার থিওরি, আপনারা আমার চেয়ে ভালো জানেন। তাহলে পরে রাষ্ট্রে ভারসাম্য এবং একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমি এগুলো আশা করি আমরা সবাই এইবার শুরু করতে পারবো। আমাদের এই শুরুটা কন্টিনিউ হলে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং একটা সময়ে দেখা যাবে আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় হয়ে গেছে এবং তারাই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালন করবে সেই দিনের আশায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।